তখন গুলি বন্ধ করছে। সেই সময় আলী মতুজা, রুহুল আমিন, সেনাবাহিনীর অফিসার যারা গেছে তারা যদি বলতে পারে যে আনসারের কাছে কোনো অস্ত্র ছিল, তাহলে আমরা এই চাকরি চাই না। কোনো দোষ না, দোষ সব অফিসার। 1976 সালে এই বাহিনী গঠন করা হয়। 76 সালে গঠন হইলে আমি 1980 সালে এই বাহিনীতে যোগ দিই। আমার নাম হলো রাষ্ট্রনায়ক মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। আমরা 94 সালে বাংলাদেশের এই আনসার বিডিবির এই ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে আমাদের ট্রেনিং সেন্টারে সবিপুর আমি এনে ডিউটি কর্মরত ছিলাম। তখন কর্মরত থাকার কালে ওই সময় তৎকালীন সরকার সব বাহিনীর স্কেল দিয়েছে, কিন্তু স্কেল দিলেও আমাদের দুর্ভাগ্য আমাদের কোনো স্কেল নাই। আমাদের তখন আমরা ডিজি মহোদয়ের কাছে বললাম, স্যার সব বাহিনীর স্কেল পাইলে আমাদের বেতন আপনি বাতাই আনলেন না, দুঃখের বিষয়। তখন স্যার বলছে, ঠিক আছে তো দেখো আমি তোমাদের চেষ্টা করতেছি, আমি তো বলছি ইনশাল্লাহ অজগনে আইয়াই তোমাদের বেতন বাড়বে। তখন উনি অজগনে আসলো। আসার পরে স্যারের বললাম যে স্যার আপনি যাই দেখেন আমাদের বেতন, আপনি কইলেন যে ঈদের পরে বাড়বে আইলে, কিন্তু উনি আর কয় যে ঠিক আছে বেতন আমি যাই দেখি। পরে উনি বললেন যে ঠিক আছে তোমাদের আমি দরবার নিয়ে আমি সব কথা, হ্যাঁ আমাদের মহাপরিচালক স্যার, হ্যাঁ উনি আমাদের সাথে কথা বলবেন, কিন্তু উনি দরবার প্যারেডের কথা বলে আমরা শুনলাম। দরবার প্যারেডের কথা বললে আমরা দরবার সাজাইছি, কিন্তু উনি দরবারে আসে নাই। উনি দরবারে না আসার পরে উনি কি চিন্তা চেতনা করছে জানি না। উনি সরকারের লাগে আমাদের অফিসাররা কি তথ্য দিচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, বলছে যে আর অস্ত্রের শস্ত্রে সজ্জিত হয়ে আছে। আসলে ওরা ভুল মিথ্যা কথা বলছে, কিন্তু আমরা ছিলাম অস্ত্র। আমাদের সবিপুরে সেনাবাহিনীর অফিসার যারা গেছে তারা যদি বলতে পারে যে আনসারের কাছে কোনো অস্ত্র ছিল, তাহলে আমরা এই চাকরি চাই না। সেনাবাহিনীর যে অনেক অভ্যস্ত কর্মকর্তা ছিল মেজর জেনারেল বলছে যে আনসারের কাছে কি অস্ত্র আছে, না তাই তোমরা গুলি বন্ধ করছে। সেই সময় আলী মতুজা, রুহুল আমিন মারা যায়। মারা যাওয়ার পরে কি করলো, আমাদের সব অ্যারেস্ট করলো। আমাদের অ্যারেস্ট করার পরে আমাদের জেল হাজতে নিল। জেল হাজতে নেওয়ার পরে আমার ডিজি মহোদয় 2 মাসের ভিতর চাকরি খাইয়ে ফেলাইছে, কিন্তু বিচার হয় নাই। বিচার হওয়ার আগে উনি চাকরি খাইয়ে লাইছে। 9 মাস পর তদন্ত করলে কেডা আবুল কাহার আখন্দ, এসপি আবুল কাহার আখন্দ করে দেখছে যে আনসারের কোনো দোষ না, দোষ সব অফিসারের। তখন আবুল কাহার আখন্দ উনি রিপোর্ট দিয়ে দিলেন যে আনসারের কোনো দোষ নাই, উনি কোনো রিপোর্টই দেয় নাই। উনি বলছে যে এরা কোনো অপরাধী না, এই বললে উনি একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে। পরে কোর্ট ওই রিপোর্ট পাইয়া সর্বোচ্চ কোর্ট 9 মাস পর আমার ছেড়ে দেয়। 9 মাসের পরে আমি আসলাম আমাদের এই সদর দপ্তরে খিলগা। আইসাবার ডিজি মহোদয়ের কাছে আমি দরখাস্ত দিলাম যে সর্বোচ্চ আদালত আপনি মামলা দিলেন, আপনি মামলায় খালাস পাইলাম, আপনি আমাকে জয়েন করান। উনি আমার এখানে জয়েন করাই না, তুমি বাড়ি চলে যাও। ওখানে যারা কর্তৃপক্ষ ছিল তারা বলছে আরপি অফিসার বলছে যে তুমি চলে যাও, আমি তোমার জয়েন করার কাগজপাতি রাখতে পারবো না। তারপর আমি কি করলাম, আমার দেশের বাড়িতে গেলাম পটুয়াখালী। আমি ওইখান থেকে আমার খালু ডিস্ট্রিক্ট জজ ওনার কাছে বললাম, খালু আমাকে মামলা দিল, কোর্ট আমাকে ছাড়িয়ে দিল। আমি বললাম, খালু তাহলে আর কি হবে? কয় তোর কিভাবে ছাড়তে, জাজমেন্টটা নিয়ে আস। হ্যাঁ জাজমেন্টটা নিয়ে আস। পরে আমি জাজমেন্টটা নিয়ে আসলাম। জাজমেন্টটা নিয়ে এসে দেখছে কেন তুমি জয়েন করায় নাই। তুই আমাকে বললে খালু যে তুই উচ্চ আদালতে মামলা খা। পরে আমি হাইকোর্টে গেলাম। হাইকোর্টে যাই আমি রিট করলাম। রিটে রুল দিল যে 3 সপ্তাহের মধ্যে রেশন বেতন সহ কেন তুমি রেশন বেতন সহ কেন তুমি জয়েন দিতে পারবা না, এর জবাব দাও ডিপার্টমেন্টের আর সচিবের। বলছে 3 সপ্তাহের মধ্যে তোমরা জবাব দাও, রেশন বেতন সহ কেন তোমরা জয়েন দিতে পারবা না, এর জবাব দাও। আমি জানি না সচিব ও ডিজি জবাব দিছে কিনা আমি জানি না, কিন্তু আস্তে আস্তে মামলা 2017 সালে সর্বোচ্চ হাইকোর্ট আমার পক্ষে রায় দেয়। বলছে যে সর্বোচ্চ যার বয়স আছে সে যোগদান করবে, যার বয়স নাই তাকে সুযোগ সুবিধা পেনশন দিয়ে তাদের বিদায় করো। এই 2 কথা বলে আর 4 মাসের টাইম দেয়, কিন্তু 4 মাসের টাইমের মধ্যে আমার মহাপরিচালক সাহেব উনি উচ্চ আদালতে গেল।
উচ্চ আদালতে যাইয়া উনি মামলা করলো উচ্চ আদালতে যাওয়ার পরে ওই মামলায় 2022 সালের আগস্টের 2 তারিখে রায় প্রদান করে আমাদের পক্ষে। কিন্তু উচ্চ আদালতে এই মামলা করা সত্ত্বেও উনি হেরে যায়। উনি হেরে যাওয়ার পর উনি কিন্তু আমরা ওনার দ্বারে ঘটলো, উনি কোনো কর্ণপাত করে না, উনি কিছু করে না। আমরা আজ অসহায় হইয়া আজকে আমাদের 30 বছর এই মামলার বয়স, আমাদের সব সর্বশেষ করে দিছি। আমাদের কেউ যারা আছে আমাদের ভাইরা এই 2496 জন, তাদের ফ্যামিলি কেউ ভাত খাইতে পারে না, রিক্সা চালায়। তাদের কি জীবন বাঁচে? কয়টা টাকা রিক্সা চালাই পায়, একদিন কাম করিয়া 600 টাকা হাজিরা পায়, তাতে কি হয় 400 টাকা হাজিরা পায়, কেমন চলে? খাইয়ে দিয়ে আবার এই মামলা চালাইছি। আজকে উনি মামলা চালাবার সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে। এই দেশে আমি বলতে চাই, সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে। আমি ডক্টর ইউনূস সাহেবের বলতে চাই যে এই দেশের আমনে প্রধান উপদেষ্টা, আমনে প্রচার ডক্টর ইউনূস সাহেব, আমনে রুবেল বিজয় ডাক্তার ইউনূস সাহেব, আমনের কাছে কিন্তু 3 তারিখে আমি আবেদন দিয়েছি যে আপনি দেখে যান 68,000 গ্রামের ছেলেরা একটা ছোট্ট একটা চাকরি করত ব্যাটালিয়ান আনসারে, তারা সর্বোচ্চ আদালতে রায় পাইয়াছে, কিন্তু রায় পাইল ডিজি যোগদান দিচ্ছে না। আপনি এই দেশের সরকার, আপনি এই দেশের রুবেল পাইছেন, কিন্তু আন্তর্জাতিক আপনার মান আছে। আপনি বলে গরিবের দুঃখ দুর্দশার জন্য আপনি এই সব কিছু করছেন, কিন্তু আপনি দেখে যান আমরা এই রাত্র বৃষ্টির মধ্যে আজকে 6ম দিন, নবম দিন আমরা এই বৃষ্টির মধ্যে এই গাছের তলায় বসে আছি। কেউ জ্বর হচ্ছে, কেউ হাসপাতালে যাচ্ছে। আমারও শারীরিক বেশি ভালো না। আমি এই 30 বছর মামলা চালাইয়া আমারও প্রায় শেষ অবস্থা। আপনি প্রধান উপদেষ্টা সাহেব, আপনি দ্রুত দেখেন, আমরা কিন্তু 68,000 গ্রামের ছেলে। আপনি একবার তাকান, আপনার রুবেল পা, আপনার বিশ্বে আপনার আছে। আর বিশ্বে যদি দেখে আজ রাত্রে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট যেই বাংলাদেশের সংবিধানের চলে, আজ সারা পথে বই আছে, আজ বৃষ্টিতে বেঁচে আছে, না খাই আছে। আপনি দেখে যান, আমরা আজ আমার অনশনে আমাদের জীবন চলে যেতে পারে। আপনি একবার দেখুন আমরা কি হালে আছি। আমরা খিলগাঁও সদর দপ্তরে আমরা রাস্তায় পড়ে আছি। আপনি একবার আইয়া দেখেন উপদেষ্টা সাহেব, আর নাইলে আপনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টারে নির্দেশ দেন। আপনি যদি না আসতে পারেন, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টারে নির্দেশ দেন। আমরা আজকে এখন রাত কত 9টা না বাজছে, কিন্তু আপনি এখনো কোন নির্দেশনা দেন নাই। আপনারা যদি বিদেশের মানে যদি দেখে, সারা বিশ্বে দেখতে পারে, যেই নেট আছে যদি দেখে, তখন বলবে যে আপনি কেমন বাংলাদেশের উপদেষ্টা। আপনার দেশের মানুষ আজকে সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে। আপনি এই দেখে দেন, আপনার কাছে আমাদের আবেদন। আসসালামু আলাইকুম।